ক্যামেরার সামনে জোরে জোরে চিৎকার, অদ্ভুত অঙ্গভঙ্গি কিংবা লম্ফঝম্প করছেন এক ব্যক্তি। নেটিজেনরা তার সম্পর্কে সামাজিক মাধ্যমে লিখছেন, শব্দ না শুনে শুধু দৃশ্য দেখলে মনে হয় কেউ একজন বিক্রি করছেন মলম। নেটিজেনদের এই মন্তব্যকে সমর্থন করছে গুগলও। সার্চ মাধ্যমটিতে বাংলায় মলম বিক্রেতা লিখে খোঁজ করলে আসে ময়ূখ রঞ্জন ঘোষ নামের এই ব্যক্তির ছবি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে মূলত বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পায় ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার বিদূষক ময়ূখ রঞ্জন ঘোষ। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আগ বাড়িয়ে আগ্রহ দেখানো ও শো চলাকালে বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য এবং হুমকি ধামকি দিতেই বেশি পছন্দ করেন মানুষের চোখে ভাঁড় ময়ূখ রঞ্জন। ফ্যাক্ট চেকিং সংস্থার পরিসংখ্যান আমলে নিলেই দেখা যায় সংবাদের বিপরীতে গুজবেই আস্থা তার। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। ময়ূখের এই উদ্ভট মন্তব্য রীতিমতো পরিণত হয়েছে ট্রোলে। এক এক সময় তার বাংলাদেশের এক এক অংশ দখল করে নেওয়ার কথা হাসির খোরাক জুগিয়েছে বাংলাদেশে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপির এজেন্ডা বাস্তবায়নই যে ময়ূখের লক্ষ্য, কাজে কর্মে তা পরিষ্কারও করেছেন নিন্দুক ময়ূখ। সমালোচকরা বলছেন ময়ূখ আস্ত একটা গুজব মেশিন। বিশেষ যত্নে পরম মমতায় মিথ্যা প্রচার করেন তিনি। গুজববাজ ময়ূখ শুধু পাকিস্তানি জাহাজে অস্ত্র আসার মিথ্যা খবর নয়, জঙ্গি গোষ্ঠীর উত্থান, পালিয়েছেন ডক্টর ইউনূস, মৌলবাদীদের ভয়ঙ্কর রূপ, সংখ্যালঘু নির্যাতন সহ অসংখ্য বিষয়ে অসত্য তথ্যের সমন্বয়ে প্রকাশ করছেন গুজব। ময়ূখের কারসাজি ধরে ফেলেছে স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার। ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশকে নিয়ে অসত্য ও ভুয়া খবর প্রচারের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে সংস্থাটি। সেখানে 2024 সালের আগস্ট মাসের 12 তারিখ থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত 13টি বিষয়ে 49টি গুজব ছড়ানোর তথ্য উল্লেখ করেছে রিউমার স্ক্যানার। এর মধ্যে ময়ূখের রিপাবলিক বাংলা সর্বাধিক 5টি গুজব প্রকাশ করেছে বলেও রিউমার স্ক্যানারের পরিসংখ্যানে উঠে এসেছে। ময়ূখ রঞ্জনের সংবাদের নামে গুজব ছড়ানো এবং লম্ফঝম্প কি আদৌ সাংবাদিকতা? বিশেষজ্ঞরা মনে করেন তার কর্মকাণ্ড প্রকৃত সাংবাদিকতার মান ক্ষুণ্ণ করছে। অনেকটা শঙ্কিতের কারণে যে ক্লাসরুমে আমি আমার স্টুডেন্টদেরকে আসলে কিভাবে তৈরি করব এই ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে তারা যখন ফেস করবে ফিল্ডে গিয়ে, তারা আপনি যার নাম বললেন, তো উনি যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজ বা দেহ ভাষা, তারপরে তার মুখভঙ্গি, তার শব্দচয়ন যেভাবে তিনি করেন, এটাকে আসলে সাংবাদিকতা বলা যায় না বলে আমি মনে করি। সাংবাদিকতা, কারণ আমাদের যে স্কুল অফ জার্নালিজম, আমাদের মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই প্রাতিষ্ঠানিক চর্চা বাংলাদেশে শুরু হয়েছিল গণযোগাযোগ ও সাংবাদিকতা নামে। তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিভাগটি খোলা হয়েছে। ফলে আমার যতটুকু চেনা জানা আছে সিলেবাসের সাথে এবং প্র্যাকটিসের সাথে, সেখানে আমি এই ধরনের মানে সাংবাদিকীয় তৎপরতা, এটাকে সাংবাদিকতা না বলে সাংবাদিকীয় তৎপরতা বলাই ভালো, কিংবা অনেকে বলতে পারেন যে অপতৎপরতা অবশ্যই ব্যাহত করছে। এবং আমি খুবই শঙ্কিত যে এর দ্বারা যদি আমাদের বাংলাদেশের সাংবাদিকতা আর শিক্ষার্থীরা এবং যারা সাংবাদিকতা করছেন বর্তমানে, তারা যদি প্রভাবিত হন, তাহলে ওই প্রভাবটা খুব নেতিবাচক ভূমিকা পালন করবে আমি মনে করি। সাংবাদিক হয়ে গুজব ছড়ানোর রাস্তা বেছে নেওয়ার কারণ কি হতে পারে, সে বিষয়ে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার এই শিক্ষক। সাংবাদিকতা করতে গিয়ে আমার রিপোর্টের মধ্যে আমরা তো জানি যে ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম হয়, সেখানে বিশ্লেষণ থাকতে পারে, অনেক সময় মন্তব্য প্রতিবেদন আকারেও কিন্তু সাংবাদিকদের ভিউজটা প্রকাশিত হতে পারে। কিন্তু এই ধরনের সাংবাদিকতা যেটা আমরা ময়ূখ রঞ্জন সাহেবের রিপাবলিক বাংলা চ্যানেলের মধ্যে দেখছি, আরো অনেকগুলো আছে ইন্ডিয়াতে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমাদের কৃষককে যখন বিএসএফ ধরে নিয়ে যায়,
বা আমাদের কৃষকের যে আম গাছ যখন কেটে নিয়ে যায় ভারতীয় নাগরিকরা বা বিএসএফ এর পৃষ্ঠপোষকতায়, তখন তারা প্রচার করে যে বাংলাদেশের এই দুর্বৃত্ত, তারা আমাদের কৃষককে বলে দুর্বৃত্ত, মিসক্রিয়েন্টস তারা বলে, ইংলিশে বলে। কিন্তু আমাদের চ্যানেলগুলি কিন্তু আবার সঠিক তথ্য দেয়। যেমন কেউ যদি স্মাগলিং করতে গিয়ে যদি বিএসএফ এর গুলিতে নিহত হয়, আমি দেখেছি যে আমাদের এখানে বাই অ্যান্ড লার্জ all are objectively covering these events, কিন্তু পশ্চিমবঙ্গের চ্যানেলগুলোতে আমি দেখি যে তারা বাংলাদেশ সংক্রান্ত কোনো নিউজ পেলেই, যদি সেটা বর্ডার ইস্যুতে হয়, তাহলে সরাসরি তারা বলে দিচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, বাংলাদেশি দুর্বৃত্ত। এই যে এক ধরনের শব্দের অর্থ আরোপ করে দেওয়া, এটা অবশ্যই টিভি, মিডিয়া, পত্রিকা তথা সাংবাদিক এবং মিডিয়ার উপরে মানুষের আস্থাটাকে একদম ধূলিসাৎ করে দিবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে এসে আগের চেয়ে বেশি করে শোনা যায় ডিসইনফরমেশন আর প্রোপাগান্ডার কথা। তবে হলুদ সাংবাদিকতা ছিল অনেক আগে থেকেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদের নামে ভিত্তিহীন মিথ্যা রোমাঞ্চকর খবর পরিবেশন বা উপস্থাপনকেই বলে হলুদ সাংবাদিকতা। ময়ূখ কি তাহলে হলুদ সাংবাদিক? প্রথম কথা হচ্ছে, ময়ূখ রঞ্জন যা করছেন এটার নাম সাংবাদিকতা নয়। এটাকে আমরা হলুদ সাংবাদিকতা বলবো না, বিকজ হলুদ সাংবাদিকতা এক ধরনের সাংবাদিকতা যেখানে আপনি তথ্য উপাত্ত নিয়ে আপনাকে আসলে একটা রিপোর্ট সাজাতে হয়, এবং সেটা কোনোভাবে কোনো কৌশলে কারো পক্ষে যায়, কোনো তথ্য গোপন করার মাধ্যমে কারো বিপক্ষে যায় ইত্যাদি। ময়ূখ রঞ্জন যেটা করছেন সেটাকে আপনি বলতে পারেন স্টেট স্পন্সর পিআর, পাবলিক রিলেশন সার্ভিস, যেটা আসলে স্টেটের পিআর হিসেবে কাজ করছেন, এজেন্সি হিসেবে কাজ করছেন। সো ইটস লাইক অ্যানাদার এজেন্সি অফ দ্য স্টেট, যেখানে স্টেটের পারপাস সার্ভ করা বা স্টেটকে এজেন্ডা থ্রো করা, এইটা হচ্ছে তার কাজ। তো এখানে যে কারণে তিনি আদৌ কোনো ইনফরমেশন ইউজ করছেন না, তিনি প্রোপাগান্ডা, তিনি মিস ইনফরমেশন এবং রুমারকে তিনি বেস করে তিনি খুব পরিষ্কার ভাবে একটা এজেন্ডা সেট করার চেষ্টা করতে দিচ্ছেন স্টেটকে। সেটা দুইভাবেই হইতে পারে, যেহেতু আমাদের ধরেন পরিষ্কার আমরা ইনফরমেশন আমরা বলতে পারবো না, বাট এটা হতে পারে যে ময়ূখ রঞ্জনকে ন্যস্ত করা হয়েছে দায়িত্বটা যে তুমি এটা করো, অথবা হতে পারে যে ময়ূখ রঞ্জন নিজেকে দায়িত্বটি অর্পণ করেছেন, তিনি স্টেটের কাছে কোনো ধরনের সুদৃষ্টি বা কোনো পক্ষের হয়ে তিনি ইন্ডিয়ান স্টেটকে কোনোভাবে প্রভোগ করার চেষ্টা করছেন। তো এটা সাংবাদিকতা নয়। আনফরচুনেটলি তিনি সাংবাদিকতার প্ল্যাটফর্ম তিনি ব্যবহার করছেন, এটা দুর্ভাগ্যজনক। কিন্তু এটা শুধু ভারতের সমস্যা নয়, এটি আসলে সারা পৃথিবীতেও আমরা আমাদের দেশেও জুলাইয়ের আগে দেখেছি যে এইরকম এই ধরনের পিআর ক্যাম্পেইন আমরা আসলে চালাতে দেখেছি অনেকগুলো টেলিভিশনকে, ইভেন পত্রিকাকে সাংবাদিকতার নামে। তো ঠিক এটা সাংবাদিকতা নয়। ময়ূখ রঞ্জন ঘোষের সংবাদ উপস্থাপনার ধরন নিয়ে বাংলাদেশ এমনকি ভারতেও তৈরি হয়েছে বিতর্ক। উপস্থাপনাকে শুধু অতিরঞ্জিত করাই নয়, রীতিমতো একে ভাড়ামতে পরিণত করার সমালোচনাও হয় অহরহ। যদিও অনেকে মনে করেন এটি কেবলমাত্র টিআরপি বাড়ানোর কৌশল হিসেবে বেছে নিয়েছেন তিনি।